Haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। ঈদ কড়া নাড়ছে আমাদের দরজায়। আমরা আসলে কোথায় যেতে চাই? ঈদ এলেই আমরা কেন ছুটে যাই ঘরের পানে? আমার মনে হয় যে আমরা আসলে আমাদের সেই ফেলে আসা মুহূর্তটাতে আবারও হারাতে চাই। আমরা হারিয়ে যেতে চাই আপনজনের সাথে, বন্ধুর সাথে, কাছের মানুষের সাথে অচিনপুরে। আর ভূত.com-এর যে অচিনপুর, সেই অচিনপুরটি একেবারেই অন্যরকম। সেখানে আছে ভয়, এবং এই ভয়ের মধ্যেও এক ধরনের আনন্দ কাজ করে। তাই আমরা বারবার হয়তো হারিয়ে যেতে চাই সেখানে। আমরা শুরু করব আমাদের আজকের এপিসোড। তার আগে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ঘটনায় যাবার আগে ছোট্ট করে জানিয়ে দিই, এয়ারটেল আপনার জন্য নিয়ে এলো দারুণ এক অফার। 27 টাকায় 3 ঘন্টা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে ডায়াল করুন *4*027# অথবা ভিজিট করুন মাই এয়ারটেল অ্যাপ। আমরা চলে যাব আমাদের আজকের ঘটনায়। চলুন তাহলে শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি নাফিস, খুলনা থেকে বলছি। এই ইমেল বাদে আমার 5টা কি 6টা ইমেল পাঠানো হয়েছে। আমার হয়তো কোনো ভুল ত্রুটির কারণে সেগুলো সিলেক্টেড হয়নি। এতে আমার কোনো আফসোস নেই, কষ্ট নেই, কিন্তু অনেক সত্য ঘটনা যা চাপা পড়ে গেল। তাই ভাবলাম আরেকটি ইমেল পাঠাই। আর এই ইমেলটাও যদি সিলেক্টেড না হয়, তাহলে অনেক কষ্ট নিয়ে বলতে হয় আমি আর আপনাকে ইমেল পাঠাবো না। তার মানে ভূত.com-এ ঘটনা শোনাবো না। আমি এইখানে আপনাকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনার ইমেলটি অনেক পরে হয়তো সিরিয়ালে ছিল। তার আগে আরও অনেকের ইমেল আমি পড়েছি, সেজন্য অনেক সময় দেরি হয়। এবং আমরা কিন্তু বলি ইমেল দিয়ে আপনাদেরকে যে দেরি হতে পারে, আপনি যদি না চান তাহলে আপনি ঘটনা না শেয়ার করতে পারেন। একটা ইমেলেই কিন্তু আমরা সেটা লিখে পাঠাই। আপনার এই ঘটনাটি সিলেক্টেড হয়েছে, ঘটনাটি ভালো বলে আপনি অনেক দিন ধরে অপেক্ষা করেছেন, সেই কারণে নয়। আমরা চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি 2024 সালের। আমি তখন এসএসসি এক্সাম দেব। আমাদের এলাকার মসজিদে কিছু তাবলিগের লোকজন আসে, আর আমি সবসময় চেষ্টা করি মসজিদে সালাত আদায় করতে। তো এক পর্যায়ে তাদের সাথে আমার পরিচয় হয়, খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। প্রতিনিয়ত তাদের বয়ান শুনতাম, কোরআন হাদিসের কথা শুনতাম। তারা যখন শেষ দিন, মানে তাবলিগে আসা মানুষগুলো প্রতি মসজিদে 4-5 দিন করে থাকেন, তো আমাদের মসজিদে 4 দিন ছিলেন। শেষের দিন আমাকে তাবলিগে আসা রকিব ভাই বলেছিলেন, নাফিস, তুমি কি আমাদের সাথে যাবে 3 দিনের জন্য? আমি একটু ভেবে চিন্তে তাকে বললাম, হাতে তো একদিন সময় আছে, তো আমি আমার আব্বু আম্মুকে জিনিসটা বলে দেখি তারা কি বলেন। তো যথাক্রমে তাদের সাথে কথা বলে আমি বাসার উদ্দেশ্যে রওনা দেই। তারপরে আমি আব্বু আম্মুকে বিষয়টা বলি। আমি তাদের সাথে 3 দিনের জন্য। তারপর আমি যথাক্রমে বাসার দিকে চলে যাই এবং এশার সময় আমার সেই ব্যাগ নিয়ে মসজিদে হাজির হই। তারপরে আমরা সবাই এশার নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই। ফজরের নামাজ পড়ি, অন্য মসজিদে থাকার জন্য রওনা দেই। তো আমরা সেই নতুন মসজিদ খুলনার নিরালার কোনো একটা মসজিদে যাই। বলে রাখা ভালো, মসজিদ ছিল খুবই অপূর্ব। মসজিদের 2 সাইডে ছিল 2টি বারান্দা, আর বারান্দার গা ঘেঁষে ছিল একটা নীলকণ্ঠ ফুল গাছ, আরেকটি ছিল বেলি ফুলের গাছ। তো সেদিনকার মতো আমি মসজিদটা ভালোভাবে ঘুরে দেখলাম। তারপরে জোহরের নামাজ আদায় করলাম। নামাজের পরে তালিমে যোগ দিলাম, কোরআন হাদিসের কথা শুনলাম। আমাদের সাথে একজন হুজুর, আমাদের থেকে বয়সে অনেক বড়, আরেকজন ছিলেন সেই মসজিদের এক ইমাম। সেদিনকার মতো সবকিছু ভালোই যাচ্ছিল। দ্বিতীয় দিন এশার নামাজের পরে আমি একটু বারান্দায় যাই। বারান্দায় প্রবেশ করতে দেখলাম স্নিগ্ধ একটা ঘ্রাণ। আমি শুয়ে পড়ি। মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। বলে রাখা ভালো, মসজিদের থেকে 15-20 হাত দূরে অজুখানা এবং ওয়াশরুম, আর ওয়াশরুমের পাশে, মানে ওয়াশরুমের পেছনের সাইডে একটি ছোট
বট গাছ আছে। তো মাঝরাতে আমার ঘুম ভাঙে, আমি ওয়াশরুমে যাই। তখন রাত 1টার কাছাকাছি। তখনই আমি লক্ষ্য করি বট গাছের ডগায় কিছু একটা বসে আছে। আগেই বলেছিলাম বট গাছটি খুব একটা বড় না। তো আমি এটা দেখার সাথে সাথে, বিশ্বাস করেন, আমার রক্ত প্রবাহ যেন বন্ধ হয়ে যায় এমন অনুভব করি। আমি দেখতে পেলাম সাদা কাপড় পরা একটা অশরীরী বসে আছে। দেখতে চিকন, মুখ সাদা কাপড়ে ঢাকা, আমার দিকে সোজাসুজিভাবে তাকিয়েছিল। এমন সময় আমি না পারছি দৌড় দিতে, না পারছি জ্ঞান হারাতে। আমার শরীর ঠান্ডায় জমে গেছে, কিন্তু কপাল থেকে টপ টপ করে ঘাম বেয়ে পড়ছে। এই বুঝি এখনই আমি মরে যাব, এমন চিন্তা আমার মাথায় আসছে। মনে কোনো দোয়া দুরুদ একেবারেই মনে পড়ছে না। সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, এগুলো আমি অনেক চেষ্টা করে পড়তে থাকি। 2 মিনিট অতিক্রান্ত হয়। কিছুক্ষণ পরে আমি চোখ খুলে দেখতে পাই সেই অদ্ভুত অশরীরী জিনিসটা আর নেই। সাথে সাথে আমার শরীর হালকা হয়ে যায়। আমার মনে হয় আমি আমার জীবন ফিরে পেলাম। তো সেদিনকার মতো আমি ওয়াশরুমে আর যাইনি, মসজিদে চলে যাই। ফজরের সময় উঠে উঁচু করে নামাজ পড়ার পর বিষয়টি হুজুরের কাছে বলি। তিনি আমাকে বলেন, আপনাকে না আগেই বলেছি কোথাও গেলে একা যাবেন না, কাউকে সাথে নিয়ে যাবেন। আর আমার কথা শুনে হুজুরের মুখ কেমন যেন একটা অন্যরকম হয়ে যায়। তারপর হুজুর তাবলিগে আসা সকল মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, মসজিদের বাইরে যদি যাওয়ার প্রয়োজন হয় সন্ধ্যার পর, তাহলে কাউকে সাথে নিয়ে যাবেন। সেদিনের দিনটা কোনো রকমে চলে যায়। আমার কোনো মতেই ঘুম আসছে না। একবার এই পিঠ হই, আর একবার ও পিঠ। সকল প্রশ্ন আমার মাথায় ঘুরছে। কেন বারান্দায় যেতে মানা করলো? কেনই বা জিনপরীরা সেখানে ঘোরাঘুরি করে? আবার সেদিন রাতে আমি বটগাছে কি কাঁধের ব্যাগ শক্ত করে হাত দিয়ে ধরে জোরে জোরে হাঁটা শুরু করলাম, আর মনে মনে যত রকমের সূরা আছে সব পাঠ করতে লাগলাম। শেষমেশ আমার বাড়ির সামনে একটা কবরস্থান পড়ে। সেখান থেকে আমার বাড়িতে আসতে 10 মিনিট লাগে। কবরস্থানের রাস্তায় একটু উঁচু হওয়ার কারণে পানি উঠতে পারেনি। তখন প্রায় 10টার মতো বাজে। কবরস্থানের ভেতর থেকে শেয়ালের ডাক আর কুকুরের ডাক আমার আত্মাকে মৃত বানিয়ে ফেলল। আমি দৌড়ে বাসায় যেতে লাগলাম, আর সেই মুহূর্তেই কিছু ছায়ামূর্তি দ্রুত গতিতে আমার পিছু নিল। দেখলাম 2টা কুকুর, মুখ থেকে লালা ঝরছে। এটা দেখার পর আমি দৌড় দিলাম। সাথে সাথে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে আমি অচেতন হয়ে গেলাম। তারপর সকালে ঘুম থেকে উঠে দেখি আমি আমার বিছানায়। দেখলাম আমার মা আমার পাশে বসে আছে, কপালে ভেজা গামছা, শরীর নিস্তেজ হয়ে পড়েছিল প্রচণ্ড জ্বরে। তারপরে আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম আমি বাসায় আসলাম কিভাবে। তারপরের ঘটনা আম্মুর মুখ থেকে শোনা। পাশের বাসার আনোয়ার ভাই কবরস্থানের সামনে যে একটা ধানের মিল আছে, সেখানে সে নাইট গার্ডের কাজ করে। বাসায় যাওয়ার সময় আমাকে দেখতে পায় অচেতন অবস্থায়। প্রথমে সে নিজেও ভয় পেয়েছিল। তারপরে আমাকে ধরে বাবাকে ফোন দিয়ে বাসায় নিয়ে এসেছে। পরে আম্মু এই ঘটনাটি ইমাম সাহেবকে জানায়। তিনি বলেন সেখানে জিন জাতি নামাজ পড়ছিল। আমি সেদিন চিৎকার দেওয়ার কারণে তাদের ব্যাঘাত ঘটে, তাই আমার উপরে তারা রাগান্বিত হয়। তারা ভালো হওয়ার কারণে আমার কোনো ক্ষতি করেনি। ইমাম সাহেব আমাকে ঝাড়ফুঁক করে দেন, একটা তাবিজ দেন, পানি পড়া দেন, আর 4-5 দিন রাতে বের হতে মানা করেন। আমি তার কথা মতন চলি। তারপর মাসখানেক পরে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাই। কিন্তু আমার মাথায় এখনো একটা জিনিস ঘুরপাক খায়। মসজিদে চিৎকার দেওয়ার পর থেকে যদি আমার সাথে খারাপ কিছু হয়, তাহলে সেদিন রাতে এই ঘটনাটি ঘটার আগে আমি রাতের বেলা আগুনের গোলাটি দেখেছিলাম। সেটা কি ছিল? মসজিদের বাথরুমের পেছনে বটগাছের সাদা সেই অবয়বটি, সেটি কি ছিল? এই চিন্তায় আমি আজও কোনো সমাধান করতে পারিনি। যাই হোক, এই ছিল আমার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে এই ঘটনাটি পড়ার জন্য। আপনাকেও ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে লিসেনার্স। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। জানিয়ে দেবেন সবাইকে অচিনপুরের কথা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
presents Achinpur Haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। এই মুহূর্তে আপনারা সবাই আছেন বন্ধুদের সাথে অচিনপুরে, সাথে আছি আমি রাসেল। ঘটনায় যাবার আগে ছোট্ট করে জানিয়ে দিই, এয়ারটেল আপনার জন্য নিয়ে এলো দারুণ এক অফার। 27 টাকায় 3 ঘন্টা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে ডায়াল করুন *4*027# অথবা ভিজিট করুন মাই এয়ারটেল অ্যাপ। কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের আজকের দ্বিতীয় ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি। আমি চাইছি ঘটনাটি আপনি পড়ে শোনাবেন। আমি সুফিয়ান, একটি বেসরকারি আইআইজি প্রতিষ্ঠানে জব করছি মার্কেটিংয়ে। সেই সুবাদে দেশের বিভিন্ন জেলা, উপজেলা সহ বিভাগীয় শহরে ঘোরাঘুরি করা হয়। আমার একটি ঘটনা লেখা চলমান, যা আমার নিজের সাথে ঘটেছে। তবে আজ একটি আলাদা ঘটনা, যার একটা পুরনো রেশ আছে আমার সাথে, তাই ভাবলাম বলেই ফেলি এটা। যাই হোক, সালটা ছিল 2014। আমি তখন থেকেই জব করছি। তখন আমার অফিস ছিল পুরাতন এয়ারপোর্ট রোডে। স্বল্প বেতন ছিল, তাই রাতে আমি অফিসেই থাকতাম। সেই সুবাদে অফিসের পাশে এক গলিতে আমার বস আর একজন সিনিয়র ভাই থাকতো বন্ধুসুলভ। উনি বেশ আমার সাথে জমিয়েই কথা বলতেন এবং মিশতেন। পেশায় একজন স্বনামধন্য ব্যবসায়ী, তার শখ ছিল মাছ ধরা। তাকে আমরা ফিরু ভাই নামে ডাকতাম, ছদ্মনাম। যাই হোক, বেশ চলছিল কাজ। মাঝে মধ্যে ফিরু ভাইয়ের সাথে দেখা হলে উনি বেশ ভালোভাবেই আন্তরিকতার সাথে সকল বিষয় জিজ্ঞাসা করতেন, সুবিধা অসুবিধা যাই হোক, এভাবেই চলছিল। হঠাৎ শীতের সময়, তখন জানুয়ারি কি ডিসেম্বর এরকম একটা সময়, আমরা নারায়ণগঞ্জের একটি বড় পুকুরে মাছ ধরতে যাব ঠিক হলো। আমাকে ফিরু ভাই সঙ্গী হিসেবে নিতে চায়, আর আমিও আসলে সে একা থাকার সময় এমন একটা আয়োজন মিস করতে চাইনি, তাই এক বলাতেই রাজি। পরদিন শুক্রবার সকাল 6টায় বের হব আমরা। রাতেই ফিরু ভাই খাবার রেডি করবেন। ঠিক 10টায় উনি ওনার সাজসজ্জা দেখতে আমাকে ফোন করে যেতে বললেন। আমি রাতের খাবার সেরে গেলাম ওনার বাসায়। আমি জানতাম এটা ওনার বাসা, কিন্তু কখনো ঢোকা হয়নি। আজ প্রথম ঢুকলাম। ওনার বাসাটা ঠিক ছিল অনেক পুরনো আমলের একটা বাসা, 4 তলা। নিচতলা একটি ইউনিটে ভাইয়া ভাবি সহ ওনার বাচ্চারা থাকতেন। তবে বাসার ভেতর একটা আঙিনার মতো ছিল, যা ঢাকার বাসায় আসলে থাকে না। যাই হোক, আমি প্রবেশ করেই একটা ঘুটঘুটে অন্ধকার পার হয়ে বারান্দার আলোতে আসলাম। ফিলামেন্ট লাইট জ্বলছে। এমন সময় দরজায় দাঁড়িয়ে ফিরু ভাই ডাক দিতেই কেমন যেন আমার পেছনে ঢিল পড়ল একটা। আমি পেছনে তাকাতেই একটা আলুর গড়াগড়ি লক্ষ্য করলাম। ভাবলাম হয়তো ওপর থেকে কোনো বাচ্চা ছুঁড়ে মেরেছে। এর মাঝে ফিরু ভাই এসে দরজা খুললে আমি বারান্দায় এক পা দিয়েছি, অমনি সজোরে বুলেটের মতো একটা ঢিল এসে লাগলো। তবে এবার আমার গায়ে লাগেনি, দরজায় লেগেছে একটা পেঁয়াজ। ফিরু ভাই হাসলো। বাদ দে, আয় দেখ, অনেক আয়োজন করেছি, সব বড় বড় মাছ ধরবো কাল, দেখবি নিজ চোখে, বলেই এগিয়ে গেলেন একটা ফাঁকা বড় রুমের দিকে। দেখলাম 6টা হুইল, মাছ রাখবার একটা নেটের ব্যাগ, আর 5-5টা প্লাস্টিকের মগে মেডিসিন দিয়ে রাখা মাছের খাবার। তবে হিরু ভাই আর একটা কি যেন খুঁজছে। জিনিসটা খুঁজতে খুঁজতে এপাশ ওপাশ দেখতে দেখতে আমরা বের হলাম। উনি বিভিন্ন কিছু বললেন খাবারের বিষয়ে, তবে আমি মনোযোগ দিতে পারিনি, কারণ ওই ঢোকার সময় ঢিলের বিষয়টা আমার মাথা থেকে যাচ্ছে না। সেটা শেষ করে বসলাম ওনার ড্রয়িং রুমে। ভাবি বেশ কিছু ফল কেটে দিয়েছেন খাওয়ার জন্য। খাওয়া শেষ করে বিদায় নিলাম। বারান্দায় এসে ফিরু ভাই দরজায় তালা দিচ্ছে। আমি বের হলাম। রাস্তায় এসে মনে পড়ল আমার ফোনটা রেখে এসেছি। তাড়াহুড়া করে আবার ফোন আনতে গেলাম। দরজা দিয়ে ঢুকতেই অন্ধকার একটা ধাক্কা খেলাম। বুঝে ওঠার আগেই দেখলাম চোখের পলকে একটা কালো অবয়ব
ফিরু ভাইয়ের আঙিনায় থাকা একটা নারিকেল গাছের ওপর কয়েক সেকেন্ডে উঠে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, দুটো চোখ আমায় দেখছে। এমন সময় ফিরু ভাই আমায় এসে ডাক দিলে আমি স্বাভাবিক হই। বলল, তোর ফোন রেখে গেছিলি, ওটা দিতেই বের হলাম, তুই দেখে এখানে দাঁড়িয়ে, তোকে ডাকছি 5। তখন রাত প্রায় 12টা, রাস্তা নীরব। অফিসে গেলাম, কিছুতেই শান্ত হতে পারছি না, পায়চারি করছি অফিসের করিডোর, আর একটার পর একটা সিগারেট খাচ্ছি। প্রায় রাত 2টা, ঘুম নেই, আবার ক্লান্ত লাগছে খুব। শুয়ে পড়লাম, কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার রুমটা এত অন্ধকার কখনো থাকে না। ঘুম ভাঙার পরে বুঝলাম বিদ্যুৎ নেই, তবে একটা ঘন অন্ধকারে আমি মনে হচ্ছে অন্ধ হয়ে গেছি। আমার অফিসের ওয়ালের পাশেই কে যেন ভীষণভাবে কান্না করা শুরু করলো। আমার গায়ে হিম শীতল অনুভূতি। আমি সাংঘাতিকভাবে ভয় পেয়েছি, ঘামে ভিজে যাচ্ছি। কি হচ্ছে বুঝে ওঠার আগেই বিছানা থেকে কে যেন সজোরে ধাক্কা দিল। আমি পড়ে গেলাম আর আজান শুনলাম। আমি উঠে দাঁড়াতেই যেন সব স্বাভাবিক হয়ে গেল। কান্না নেই, ঘরে হালকা আলো অনুভব করলাম, তবে একটা ভীষণ রকমের গোলাপ জলের গন্ধ অনুভব করলাম। এদিকে প্রচন্ড ভয়ে আমার ঘুমানোর সাহস হলো না। অফিসের সব লাইট জ্বালিয়ে লবিতে আবার সিগারেট খেতে আসলাম। নাইট গার্ড আব্দুল আসলো আমাকে জিজ্ঞেস করতে, কি হয়েছে, ঘুমাইনি কেন? আমি বললাম, না, আর কিছু করার নেই, এমনি বলে ওনার সাথে বিভিন্ন গল্প করতে করতে সকাল হয়ে গেল। ফিরু ভাই জলদি বাসায় যাবার জন্য কল দিল। হালকা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। ফিরু ভাইয়ের বাসায় গেলাম। উনি এবং আমার বস সবাই গাড়িতে করে নারায়ণগঞ্জে মাছ ধরতে চলে আসলাম। সেদিন সারাটা দিন ছিলাম, কোনো মাছ নেই। ঠিক সন্ধ্যাবেলা আমি চা খেতে খেতে ফিরু ভাইয়ের কাছে জানতে চাইলাম, আচ্ছা ভাইয়া, আপনার ওই বাসায় কি কোনো সমস্যা আছে? আমাকে বলল, কেমন সমস্যা রে? আমি বললাম, এই ধরুন ভূত বা অন্য কিছু। ফিরু ভাই মুচকি হেসে বলল, তুই সব বিলিভ করিস? আমি মাথা নাড়িয়ে বললাম, না, তাও জিজ্ঞেস করলাম, পুরনো বাসা তাই। আর কথা বাড়ানো হয়নি। আমরা আবার মাছ ধরতে গেলাম। প্রায় রাত 11টা অবধি বেশ কয়েকটা বড় মাছ ধরা পড়ল। আর প্রচন্ড ঠান্ডায় বসে থাকতে থাকতে অবস্থা আমাদের খারাপ হয়ে যাচ্ছিল। একবার চলে যাব ভাবছি, কিন্তু ফিরু ভাই মাছের সমাহার দেখে যেতে নারাজ। এভাবে প্রায় রাত 3টা অবধি আমরা অনেক মাছ ধরলাম, প্রায় 30-35 কেজি হবে। কিন্তু ঠিক যখন সবকিছু গুছিয়ে মাছ ভরা সেই থলেটা পুকুর থেকে তুলে আনা হলো, সেখানে আর মাছ মিলল না। মিলল আঁশ, লেজ, কাটা, আর কি ভয়ানক গন্ধ। আমরা সহ ড্রাইভার, ওই পুকুরের পাহারাদার যারা ছিলেন সবাই অবাক, এত বড় বড় মাছগুলো গেল কোথায়? এর মাঝে হঠাৎ ফিরু ভাই আমায়, এই তো আপনাকে আমি জিজ্ঞেস করছিলাম। বলা মাত্র ফিরু ভাই আফসোস বাদ দিয়ে ড্রাইভারকে বলল সব গাড়িতে নিতে। এরপর অপেক্ষা করলাম ফজরের আজানের জন্য। আজানের পরে ফিরু ভাই একজন হুজুরকে ফোন করেন এবং তারা দূরে গিয়ে কি সব গল্প করেন। আমার কানে ধরা ফোন। হুজুর কিছু দোয়া দুরুদ পাঠ করেন, যা আমাকে শুনতে বললেন। আমি মনোযোগ দিয়ে শুনলাম। এরপর আমার মনে ভীষণ ভয় করতে লাগলো, গত রাতের ভয়ানক সেই ঘটনা ভেবে। এভাবেই সেখান থেকে বিদায় নিয়ে মহান আল্লাহর নাম নিয়ে আমরা রওনা হলাম। আমি আর অফিসে যাইনি। আমার বসের বাসায় সেদিন সকালে গিয়ে ঘুমালাম। শুক্রবার ছিল, তাই নামাজের আগে উঠে অফিসে এসে গোসল করে পবিত্র জুম্মার নামাজ আদায় করলাম। ফিরু ভাইয়ের বাসায় দাওয়াত ছিল, সেখানে উপস্থিত হলাম এবং দেখলাম সেখানে দুজন আলেম এসেছেন। ফিরু ভাই তাদের সব ঘটনা খুলে বললেন, সেই রাতের কথা, মাছের কথা। এরপর তারা বাসাটি ঘুরে বিভিন্ন সূরা ও আয়াত পড়ে বন্ধ করে দিল। ফিরু ভাইকে যতটা দ্রুত সম্ভব বাসাটি ছেড়ে দেওয়ার পরামর্শ দিল। আমাকে অভয় দিয়ে বলল, তোমার কোনো ক্ষতি করতে পারবে না, মহান আল্লাহ পাকের অশেষ রহমতে তুমি সম্পূর্ণ বিপদমুক্ত। আজ সেপ্টেম্বর 2023, প্রায় 8 বছর পরে ফিরু ভাইয়ের সাথে দেখা। প্রাসঙ্গিক কারণে আমার সেই বসের বাসায় গেল সোমবার গিয়েছিলাম। ঠিক তখনই একজন বৃদ্ধ লোক বাসায় এসেছেন। আমাকে দেখেই সালাম প্রদান করলেন। মনে হলো তাকে আমি চিনি, কিন্তু সঠিক বুঝতে পারছি না।
উনি একবার আমার নাম ধরে জিজ্ঞেস করে বসলেন, কেমন আছি, আমি কোথায় থাকছি। তখন স্পষ্ট ফিরু ভাইয়ের কথা মনে পড়ে গেল। আরে এ কি দেখছি, জোয়ান তাগড়া একজন মানুষ এমন নিস্তেজ হয়ে গেছে কিভাবে, চেহারায় বয়সের ছাপ। যাই হোক, গল্পে গল্পে ভাবি তাদের পুরনো বাসা নিয়ে অনেক দুঃখ করল। এই পুরনো বাসাই নাকি তাদের পথে বসিয়েছে। আমি জানতে চাইলাম, আচ্ছা ভাবি, বাসাটার আসলে কি সমস্যা ছিল, বলা যায়? অনেকটা হাঁফ ছেড়েই বললেন, আসলে বাসাটা একজন ফাদারের ছিল, যিনি ইংল্যান্ড থেকে এসেছিলেন। তিনি বাসাটি তৈরি করেছিলেন থাকার জন্যই, কিন্তু তিনি বাংলাদেশ এবং ইংল্যান্ড এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাওয়া আসার মধ্যেই থাকতেন, যার কারণে একটা সময় তিনি সেই বাসাটি ভাড়া দিয়ে দেন। এভাবে তিনি একটি গ্রামের ছেলেকে নিয়ে আসেন তার দেখভাল করার জন্য। তাকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন, বিশেষ করে তাদের ধর্ম সম্পর্কে। এর মাঝে হঠাৎ করেই মারা যান সেই ফাদার। উত্তরসূরি হিসেবে সেই ছেলেকেই বাসাটি বুঝিয়ে দেয়া হয়। সে থাকতো, ভাড়া দিত। এভাবে চলতে চলতে হঠাৎ সেই ছেলেটি অদ্ভুত আচরণ করা শুরু করলো এবং সে চার্চে যাওয়া বন্ধ করে দিল। সে বাসায় বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক নিয়ে রিসার্চ করত। এভাবে সে অনেক শক্তিশালী হয়ে পড়ে এবং অনেক ডেভিল নাকি তার হুকুমের গোলাম হয়ে যায়। আর সেই সময়টাই হয়ে যায় কাল। তার সব কাজে তাজা প্রাণের একটা চাহিদা ছিল, যা সে পূরণ করত সেই বাসায় ভাড়া থাকা লোকজনদের দিয়ে, এবং তার বিভিন্ন শক্তি অ্যাপ্লাই করত তাদের উপরে। এভাবে চলতে শুরু করলো। সেই বাসায় শুরু হলো মৃত্যুর মিছিল। আজ নিচতলায়, সামনের মাসে দ্বিতীয় তলায়, আবার সামনের মাসে তৃতীয় তলায়। এভাবে প্রায় 1 বছরে সেই বাসায় 8 জন মানুষ মারা যায় এবং সম্পূর্ণ স্বাভাবিকভাবেই রাত হলে নারকেল গাছ থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। বারান্দা ও জানালায় বিভিন্ন কাঁচা তরকারির ঢিল পড়ে। রাতে ছাদে বিভিন্ন গান বাজনার আয়োজন হয়। জীবন অতিষ্ঠ সবার। এরপর হঠাৎ সেই ফাদারের কিছু পরিবারের লোকজন আসলেন এবং সেই বাসাটি সম্পূর্ণ একটি চার্চকে দান করে দিলেন। তারা ফেরত চলে গেলেন। যাবার সময় সেই ছেলেটিকে নিয়ে যেতে চাইলেন। সে রাজি হয়নি, তাই তাকে একটি ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। কিছুদিন পরে প্রপার্টি কোম্পানির লোকজন এসে বাসা ফাঁকা করার নোটিশ দিয়ে বাসাটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন এবং সকলকে বাসাটি ছেড়ে দেবার 30 দিন সময় বেঁধে দেন। 30 দিন যেন 3 বছর। প্রতিদিন রাতে অসম্ভব রকমের বাদ্যযন্ত্র বাজানোর আওয়াজ, অচেনা সব ভাষার গান, চিৎকার, কান্না, সবকিছু মিলিয়ে প্রতিটি রাত সবার কাছে বিভীষিকাময়। সপ্তাহখানেক পর 4 জন বাড়িওয়ালা কয়েকজন আলেমের দ্বারস্থ হলে আলেম সাহেব জানান যে ব্ল্যাক ম্যাজিক করা হতো এই বাসায় তারই সব ডেভিলেরা। এরা এখনো পাগল হয়ে গিয়েছে, কারণ বাসাটি আর থাকছে না। এখন কোনো কাজ করে লাভ নেই, একটাই সমাধান, বাসা ছেড়ে দেয়া। তাছাড়া সকলের বিপদ হতে পারে। এই পরামর্শ দিয়ে আলেম সাহেব সেদিনের মতো বিদায় নেন। পরদিন সকালে ফিরু ভাইয়ের বাসায় বেড়াতে আসে তার ছোট মামা এবং বাকি যে 3 জন পরিবার, তাদের এক পরিবারের একটি সন্তান মারা যান। এর আগে ফিরু ভাইয়ের বাবা মাও 15 দিনের ব্যবধানে মারা গেছেন। পরের 2 দিনে বাকি 2 পরিবারের একজন ওয়াইফ এবং একজন প্রাপ্তবয়স্ক মেয়ে মারা যায়। ফলে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ফিরু ভাইয়ের ওয়াইফ অসুস্থ হয়ে পড়েন। পরদিন তার অফিসে এক বিশাল ক্ষতি হয়। 50% মূলধন নষ্ট হয়ে যায়। একটা চরম পরিস্থিতি দাঁড়িয়ে যায় সবার জীবনে। ফিরু ভাই আর দেরি করলেন না। পরদিন বাসা পাল্টানোর সিদ্ধান্ত নেন। সকালে বাসা ঠিক করে দুপুরে বাসায় এসে ভাবি রান্নার জন্য ফ্রিজ খুলতেই দেখে ফ্রিজে মাছ মাংস কিছু নেই। যা সবজি ছিল সব পচে গেছে, বিভৎস দুর্গন্ধ বের হচ্ছে। ফিরু ভাই আর 1 মুহূর্ত দেরি না করে একজন আলেমের সহায়তায় তার নতুন বাসা বন্ধ করে নিলেন এবং আলেম সাহেবের উপস্থিতিতেই বাসা পরিবর্তন করে নিলেন। সেই রাতে ফিরু ভাইকে স্বপ্নে সেই ফাদারের দেখভাল করা ছেলেটি বলে, তুই বেঁচে গেলি, তোকে আমার ইচ্ছে ছিল মেরে ফেলার। তুই প্রথম আমাকে বিরক্ত করেছিলি হুজুরকে ডেকে, তোর ক্ষতি আমি করবই।